তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনসোলেশন, অর্থাৎ সৌর বিকিরণের নিয়ন্ত্রক সমূহ কি কি। সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। তোমাদের ইংলিশে পয়েন্টগুলো লিখবো এবং পাশাপাশি বাংলাতেও লিখবো এবং তোমাদের বাংলা ভাষায় বুঝিয়ে দেবো, খুবই সহজ ভাষায় তোমরা বুঝে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো পৃথিবীতে আগত সৌর বিকিরণের মানচিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সবসময় সূর্যরশ্মি কিন্তু পৃথিবীর সর্বত্র সমানভাবে পড়ে না, কোথাও কম, কোথাও বেশি, কোথাও সামান্য, এরকম টাইপ। তারই যে ফ্যাক্টরগুলো কি কি না পড়ার কারণ, সেগুলো সম্পর্কে জানবো। তো চলো একটা একটা করে তোমাদের পয়েন্ট বলি আর লিখে দিই। নাম্বার 1, অ্যাঙ্গেল অফ দ্য সান রেজ। অ্যাঙ্গেল অফ দ্য সান রেজ অর্থাৎ সূর্য রশ্মির পতন কোণ। তো আগত সৌর বিকিরণ ভূপৃষ্ঠে একটি নির্দিষ্ট কোণে পতিত হয় এবং এই সূর্যের সাথে পৃথিবীর যে কোণটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে সূর্য রশ্মির পতন কোণ। আশা করি বোঝা গেল। তো এবার চলো এটার কি কাজ সেটা আমরা জানি বা এটার ব্যাপারে কি বলা হয়েছে। তো সূর্যরশ্মির পতন কোণ আগত সৌর বিকিরণকে দুভাবে প্রভাবিত করে। এক নম্বর হলো মধ্যাহ্নের সময় সূর্যালোক ভূপৃষ্ঠের উপর একদম লম্বভাবে পড়ে, কিন্তু যখন অপরাহ্ন বা সকাল এবং রাত্রি সেই সময় কিন্তু সূর্যরশ্মি মানে লম্বভাবে পড়ে না। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে সূর্যরশ্মি কিন্তু যখন দুপুরবেলা থাকে তখন কিন্তু মাথার উপর সূর্য থাকে, কিন্তু যখন সকালবেলা বা যখন সূর্য উঠছে বা সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময় দেখবে সূর্যরশ্মি কিন্তু তির্যকভাবে পৃথিবীর ওপর মানে তোমার ওপর সূর্য রশ্মি ফেলে। তো সেরকমই এটা পৃথিবীর ক্ষেত্র। তুমি যেহেতু পৃথিবীতে রয়েছো তাই তোমার ওপরেই আমি এটা বোঝালাম। তোমাদের একটু একে বুঝিয়ে দিই এই ব্যাপারটা, তাহলে আরো ভালো করে বুঝে যাবে। এটা ধরে নাও পৃথিবী, ঠিক আছে? এর উপরে যখন লম্বভাবে অবস্থান করছে, যখন দুপুরবেলা, তখন সূর্যরশ্মি কিন্তু বেশি পরিমাণে দিচ্ছে। এটা ধরে নাও সূর্য, কিন্তু যখন দুপুরবেলা বা দুপুর হচ্ছে 10টা বাজে 9টা বাজে তখন কিন্তু সেই সূর্যরশ্মির পরিমাণটা কিন্তু কম থাকে, অতটা থাকে না। পিকে থাকে কখন? দুপুরবেলা। এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এখানে একটা ড্রয়িং তোমরা করে দেবে এরকম। আমি ড্রয়িংটা সাইডে দিয়েও দেবো, তোমাদের অসুবিধা যদি না হয় তার জন্য। এই যে পতন কোণটা সেটা বলতে পারে এই যে এই কোণটা, এটা 30 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এরকমই এটা 90 ডিগ্রি, এরকম, ঠিক আছে? এরকম ভাবে অবস্থান করছে, এদিকেও ঠিক সেম। তো এই পতন কোণে আরেকটা যে প্রভাবের কথা বলেছে সেটা কি? অক্ষাংশ ভেদেও সূর্যরশ্মির কিন্তু পতন কোণের পরিবর্তন হয়। অক্ষাংশ ভেদে কিরকম? সূর্যের আপাত বার্ষিক গতি নেই ধরে নিলে নিরক্ষরেখার ওপর কিন্তু কিরকম 90 ডিগ্রিতে আমাদের সূর্যরশ্মি অবস্থান করছে। এবং মেরু অঞ্চলে অর্থাৎ পৃথিবীর যে ধারগুলোতে, ধরো এটা হলো পৃথিবী, ঠিক আছে? অর্ধেক পৃথিবী। নিরক্ষীয় অঞ্চলটা আছে, সূর্য যদি এখানে অবস্থান করে, যে নিরক্ষীয় অঞ্চলটা আছে সেখানে কিন্তু বেশি পরিমাণ সূর্য উত্তাপ দিচ্ছে বা সৌর বিকিরণ লাভ করছে এই পৃথিবীর এই পৃষ্ঠটা। কিন্তু যে মেরু অঞ্চল রয়েছে, মেরু অঞ্চল মানে কোনটা? এই যে দু সাইডের দুই, এই মেরু অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি কিন্তু অতটা পরিমাণ তাপ দিতে পারছে না বা তির্যকভাবে দিচ্ছে। তার ফলে সূর্যকে অনেকটা মানে সূর্যের যে রশ্মিটাকে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে, করার পর সেই যে তাপের যে পরিমাণটা সেটা কিন্তু থাকছে না। তো সেটাই বলা হয়েছে, ঠিক আছে? এই অক্ষাংশ যখন পরিবর্তন হচ্ছে নিরক্ষরেখা থেকে যখন মেরু অঞ্চলের দিকে যাচ্ছে তখন কিন্তু এই সৌর বিকিরণ কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি। তো এটাই বলা হয়েছে এই পয়েন্ট, ঠিক আছে? এবার আসি 2 নম্বর যেই নিয়ন্ত্রক আছে সেটা কি? চেঞ্জ অফ ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশের পরিবর্তন। অক্ষাংশ আগত সৌর বিকিরণকে দুভাগে প্রভাবিত করে। প্রথমত নিরক্ষরেখার উপর, যেটা বললাম এখানে তোমাদের লম্বভাবে পড়ছে যখন, তখন বেশি সূর্যতাপ এই ভূপৃষ্ঠ অঞ্চলটাকে দিচ্ছে, নিরক্ষীয় অঞ্চলকে। কিন্তু মেরু অঞ্চলের দিকে যখন যাচ্ছে, ক্রান্তীয় অঞ্চলের দিকে থেকে আস্তে আস্তে যখন মেরু অঞ্চলের দিকে আছে তখন কিন্তু আস্তে আস্তে তাপ কমতে থাকছে। এটা কারণ কি? কারণ এটা আরো তির্যক হয়ে যাচ্ছে, অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে। তো আশা করি বোঝা গেল এই অক্ষাংশের পরিবর্তনের পয়েন্টটা, যেটা তোমাদের একটু আগেই বোঝালাম, আবারও বুঝিয়ে দিলাম। তো চলো তার পরের পয়েন্ট 3 নম্বর কি? ডিস্টেন্স ফ্রম দ্য সান অর্থাৎ সূর্য থেকে দূরত্ব। তো পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় সারা বছর কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান হয় না। উপবৃত্তাকার মানে কিরকম? এই যে পৃথিবীর যে কক্ষপথ, এখানে এটা ধরে নিই সূর্য, ঠিক আছে? এর যে কক্ষপথটা আছে সেটা কিন্তু এটা উপবৃত্তাকার, অর্থাৎ একটা সমান বৃত্ত না, এটা উপবৃত্তাকার, ঠিক আছে? এখানে কোনো সময় সূর্য আসছে যখন তখন দূরত্ব বেশি থাকছে, আবার যখন এখানে যখন ঘুরতে ঘুরতে এরকম ভাবে সূর্য আসছে, ঠিক আছে, এদিক দিয়ে বোঝাচ্ছি, তখন কিন্তু দূরত্ব কম থাকছে। এটা বেশি থাকছে, সূর্য না সরি এটা পৃথিবী আসছে আমারই কনফিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পৃথিবীটা যখন এখান থেকে ঘুরতে ঘুরতে আসছে এখানে দূরত্ব কম থাকছে, আবার কখনো এখানে আসলে তখন দূরত্বটা বেশি থাকছে। তো এটাই বলছে কখনো পৃথিবীর দূরত্ব কিন্তু সূর্য থেকে সমান থাকে না। তো তার ফলেও কিন্তু পৃথিবীতে সৌর বিকিরণের তারতম্য লক্ষ্য করা যায়। তো তার একটা নির্দিষ্ট ডেট আছে যে যাকে আমরা অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান বলে থাকি, ঠিক আছে? তো সেটাও আমি তোমাদের বলেছি, যেটা আমরা আগেও পড়েছিলাম ছোটবেলায়। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা কিন্তু সর্বোচ্চ থাকে কত? 15,20,00,000 কিলোমিটার। একে কি বলে? অপসূর অবস্থান। আর একটা কি আছে? অনুসূর অবস্থান। সেটা কি? 3 জানুয়ারি। এর ডিস্টেন্স কত থাকে? 14,70,00,000 কিলোমিটার থাকে। এটা হলো সবচেয়ে কম।
তেসরা জানুয়ারি, যাকে আমরা অনুসূর অবস্থান বলি। তো এর জন্য কিন্তু সৌর বিকিরণের যে তারতম্য সেটা পৃথিবীর ভূপৃষ্ঠে দেখতে পাওয়া যায়। আশা করি বোঝা গেল। তো এবার জেনে নিই তার পরের পয়েন্ট কি, কত নম্বর, 4 নম্বর, লেন্থ অফ ডে অ্যান্ড নাইট, অর্থাৎ দিন রাত্রির দৈর্ঘ্য। পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করছে। সেই কোণে অবস্থান করার জন্য পৃথিবীর যে দিন রাতের দৈর্ঘ্য সেটা কিন্তু সর্বত্র সমান নয়, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে এই কিন্তু দিন রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয়। তোমরা লক্ষ্য করলে দেখবে যে গরমকালে কিন্তু দিনের যে পরিমাণটা, অর্থাৎ দিনের যেই টাইম পিরিয়ডটা সেটা কিন্তু বেশি থাকে, অর্থাৎ দিন আমরা বেশি সময় ধরে দেখতে পাই। কিন্তু যখন আস্তে আস্তে শীতকালের দিকে অগ্রসর হয় তখন কিন্তু সেই দিনের যেই সময়টা সেটা কিন্তু কমতে থাকে, অর্থাৎ রাত বড় হতে থাকে, দিন ছোট হতে থাকে, যেটা আমরা এক কথায় বলে থাকি যে এখন রাত বড়, এখন দিন বড়, এরকমই ব্যাপার। তো যখন গরমকাল হবে তখন তোমরা দেখতে পাবে যে সকাল 5টা 4:30টার সময় কিন্তু ভোর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেরকমই আশা করি বোঝা গেল ব্যাপারটা। তো এরও কিছু স্পেসিফিক ডেট আছে যেখানে দিন বড় রাত ছোট এরকম ব্যাপার চলতে থাকে। তো তারও আমি তারিখগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সাইডে বা এই সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো এবার জেনে নিই তার পরের পয়েন্ট, স্লোপ অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ভূমির ঢাল। ভূপৃষ্ঠ কিন্তু অসমতল প্রকৃতি, অর্থাৎ ভূপৃষ্ঠের সর্বত্র কিন্তু সমান নয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে কিন্তু লম্বভাবে যে ভূপৃষ্ঠে যে পড়ছে সূর্যরশ্মিটা, সেখানে কিন্তু সূর্যরশ্মি বেশি পরিমাণে পাচ্ছে, কিন্তু যখন আস্তে আস্তে বেঁকে যাচ্ছে তখন কিন্তু দেখতে পাচ্ছ সূর্যটা যখন এইটা দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারবে, সূর্যটা যখন এখানে যখন অবস্থান করে যখন এই মেরু অঞ্চলের দিকে দিচ্ছে তখন দেখো পৃথিবী এরকম গোল বা বৃত্তাকার টাইপের হওয়ায় সেখানে কিন্তু সূর্যরশ্মিটা এরকম সোজাভাবে পড়ছে না, এরকম ডাইরেক্ট এরকম ভাবে পড়ছে না, ঠিক আছে? তখন কিন্তু এরকম ভাবে বেঁকে গিয়ে পড়ছে, অর্থাৎ একটা ঢালের অংশে পড়ছে। তো সেটাই বলা হয়েছে, তার যে মানে উল্টো দিকের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সূর্যরশ্মি অতটা পাচ্ছে না। তোমরা যদি এরকম রিয়েল লাইফ এক্সাম্পলও দেখতে চাও তাহলে তোমরা দেখতে পাবে যেখানে একটুখানি উঁচু ঢিবি এলাকা রয়েছে সেখানে যখন সূর্যরশ্মিটা পড়ছে তার কিন্তু উল্টো দিকে কিন্তু ছাওয়া থাকছে। এটা তোমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে ধরতে পারো, সেরকমই। আশা করি বোঝা গেল এই পয়েন্টটাও। তো এবার জেনে তার পরের পয়েন্ট কি আছে, 6 নম্বর, ক্লাউডিনেস বা মেঘাচ্ছন্নতা। তো ভূপৃষ্ঠের উপর অবস্থিত এই মেঘ কিন্তু এই সৌর বিকিরণকে বাধা দেয়। কিভাবে বাধা দেয়? এই যে মেঘ যদি আকাশে থাকে তখন যখন সূর্যরশ্মি যখন আসবে তাকে ভেদ করে আসতে হচ্ছে, তার ফলে কি হচ্ছে, সূর্যরশ্মি সেখানেই প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এখানে আসতে পারছে। তো এটা যখন আমরা বুঝবো কিসে, যখন আকাশ মেঘলা থাকে তখন কিন্তু সূর্যরশ্মি ডিরেক্ট আমাদের পৃথিবীতে বা ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না, তখন কিন্তু আমরা মেঘলা আকাশ বলে থাকি। তো সেরকমই যখন মেঘাচ্ছন্নতা হয়ে যায় বা মেঘ সৃষ্টি হয় তখন কিন্তু এই সূর্যরশ্মি পৃথিবীতে আসতে পারে না। তো এরকমই একটা এক্সাম্পল হলো নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে কি বেশি পরিমাণ মেঘাচ্ছন্নতা দেখতে পাওয়া যায়, সেখানে কি হয়, অনেক বেশিরভাগ সময় সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসতে পারে না, তার ফলে কিন্তু সেখানে সৌর বিকিরণ কম লাভ করে। কিন্তু সেই তুলনায় তোমরা যদি দেখো দক্ষিণ গোলার্ধে সেখানেও কিন্তু সেম কেস হয়, কিন্তু যখন একটু অন্য বা উত্তর গোলার্ধের দিকে যাওয়া যায় তখন কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো সেরকমই তো দক্ষিণ গোলার্ধে কেন এরকম হয়, কারণ দক্ষিণ গোলার্ধে আমরা কি দেখতে পাই, সমুদ্র, জলভাগ বেশি, তার ফলে কি হয়, সেখানে ইভাপোরেশনের কারণে সেখানে মেঘ সৃষ্টি হয়, তার জন্য হয় এটা, ঠিক আছে? কিন্তু উত্তর গোলার্ধে তোমরা এটা খুবই কম দেখতে পাবে। এটা মানে কি, মেঘাচ্ছন্নতা। তো এই মেঘের কারণে কি হয়, এই মেঘের উপর ধাক্কা লেগে আবার সৌর বিকিরণ বা সূর্যরশ্মি আকাশে ফিরে যায়। তো এটার কথাই বলা হয়েছে। তো এবার আসি তার পরের পয়েন্ট কি, 7 নম্বর, ল্যান্ড কভার। ভূ আবরণ কিন্তু এই অ্যালবেডোর পরিমাণকে প্রভাবিত করে। ভূপৃষ্ঠের উপর বিভিন্ন উপাদান বিভিন্ন ভাবে প্রতিফলনের জন্য দায়ী। এখানে তোমরা যদি দেখো যে কোনো অঞ্চল বা কোনো ভূপৃষ্ঠ যদি বরফাবৃত থাকে সেখানে কিন্তু 90% অর্থাৎ 75 থেকে 90% কিন্তু তোমার এই সূর্যতাপ পড়ার পর কিন্তু রিফ্লেক্ট করে দেয়, যেটাকে আমরা বলি প্রতিফলন। আর যদি বলি জলভাগ যদি থাকে সেখানে কিন্তু 30 থেকে 70%, 30 থেকে 70, 30 to 70% কিন্তু প্রতিফলন হয়ে যায় সূর্যরশ্মি। আবার যদি বনভূমি থাকে, বনভূমি গাছপালা যদি থাকে তখন কিন্তু সেটার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায়, কত, 3 থেকে 10%। এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? এই প্রতিফলন কিন্তু সব জায়গায় সমান হয় না, উপাদানের উপর ভিত্তি করে কিন্তু কম বেশি হতে থাকে। তো এবার আসি লাস্ট যে পয়েন্টটা বা লাস্ট যেই নিয়ন্ত্রক, 8 নম্বর, সেটা কি, প্রেজেন্স অফ সানস্পট। কি, সৌর কলঙ্কের উপস্থিতি, প্রেজেন্স অফ সানস্পট। সূর্যের আলোকমণ্ডলে সূর্যের ওপর যে শীতল শীতল অংশগুলো তাকে কিন্তু বলা হয় সানস্পট বা সৌর কলঙ্ক। এগুলি তুলনামূলকভাবে সূর্যের অনুজ্জ্বল অংশ, ঠিক আছে? মানে যেখানে সূর্য নানান আণবিক প্রক্রিয়া বা নানান আণবিক বিস্ফোরণের কারণে সেগুলো অনুজ্জ্বল হয়ে গেছে বা সেগুলো তাপ প্রয়োগ করছে না, ঠিক আছে? অতটা জ্বলছে না ঝলসানো আগুনের মতো। তো তাকেই বলা হচ্ছে সৌর কলঙ্ক বা সানস্পট। তো এই সৌর কলঙ্ক কিন্তু পৃথিবীর সামনে আসতে সাধারণত 11 বছর সময় নেয়, অর্থাৎ 11 বছর অন্তর আবার পৃথিবীর দিকে ফিরে আসে সৌর কলঙ্ক। তো এর ফলেও কিন্তু কিছুটা তারতম্য আমরা দেখতে পাই। তো আশা করি বোঝা গেল তোমাদের এই নিয়ন্ত্রক টোটাল ফ্যাক্টরস অফ অ্যাফেক্টিং ইনসোলেশন বা সৌর বিকিরণের যে নিয়ন্ত্রকগুলি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই ভিডিও পাওয়ার জন্য অনেকদিন পর ভিডিও বানালাম। আর তোমরা এরপর কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও, কোন পেপারের কোন টপিক, সেটা আমাকে একবার কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। তো চলো, বাই।